আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনফিগার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আজকে আমাদের ডেট ক্লাস চলছে গত 2 দিন, আজকে 3 নম্বর দিন। হ্যাঁ, তো আজকে আমরা গতকালকেও কিছু ডেট ফোন দেখাইছি, তো এটাও আজকে আমরা রিপেয়ার করে দেখানোর চেষ্টা করব, রিপেয়ার হয় কিনা দেখবো বা স্টেপগুলো বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে একটা স্যামসাং এর ফোন, মিডিয়াটেক চিপসেট স্যামসাং A10s। ফোনটা ডেট কন্ডিশনে আসছে আমাদের কাছে, তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ফোনটার মধ্যে কোথায় সমস্যা হলে কী ধরনের রিডিং আসলে কোথায় কাজ করা লাগতে পারে, এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। আর এটার মধ্যে পিএম আছে 6357। তো 6357 সিআরভিতে আমরা জানি যে পিএমকে একটু আলাদাভাবেও বুঝতে হয়, কারণ পিএম এখানে পরিপূর্ণ থাকে না। তো এই বিষয়গুলো আমরা যদি সামনে চলে আসে আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে একটা ফোন আসলে আমরা কোথায় শুরু করব? সবার আগে যদি অ্যাভারেজ বলি, আমরা শুরু করা দরকার হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর থেকে। তো ব্যাটারি কানেক্টরে বা চার্জে লাগিয়ে আমরা যদি ইনটেক থাকে ফোন, এটা তো খোলা, যদি খোলা না থাকে সবার আগে দেখতে পারি চার্জে লাগে, চার্জে কি আসে। তো আমরা যদি এর মধ্যে চার্জে দিই, তো চার্জে দেখি যে চার্জে কিছু হয় কিনা। তো এখানে আমরা ভোল্টেজটা বাড়ায় দিই, 5.2 দিছি। তো দেখি আমরা এখানে চার্জে কোনো এম্পিয়ার নিচ্ছে কিনা বা কত নিচ্ছে। এম্পিয়ার কত নিচ্ছে? 0.002, 0.002। আর এখানে কিছুই আসে না, আমরা 5.2 ভোল্টেজ দিছি। ওকে, তো এটা চার্জ যদি ফোনের মধ্যে সমস্যা না থাকতো তাহলে হয়ে যাওয়ার কথা, ফোনের মধ্যে লো আসার কথা। তো একবার দেখা উচিত যে ব্যাটারিতেও চার্জ আছে কিনা। ওকে, ব্যাটারিতে যদি একবারে অনেক কম ভোল্টেজ থাকে তখনও দেখা যায় যে আসলে ফোন চার্জ হতে চায় না। ওকে, তখন আমাদের ব্যাটারি বুস্ট করতে হয়। তো এর আগে আমরা একটু দেখে নেই যে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা, এটাও আমাদের দেখা জরুরি। তো আমরা মাল্টিমিটারকে ডিসি মোডে দিয়ে রাখছি, এখন আমরা চেক করি। মোটামুটি এটার মধ্যে চার্জ অনেকই আছে, 50%-এর উপরেই হবে চার্জ আছে। তার মানে চার্জজনিত সমস্যা নাই, চার্জে দিয়ে তারপরেও আসেনি। পাওয়ার বাটন প্রেস করে, অনেক সময় চার্জার পোর্ট খারাপ থাকতে পারে, পাওয়ার বাটন যদি প্রেস করে দেখি যে পাওয়ার বাটন প্রেস করে আসতেছে কিনা, তারপরেও কিছু আসতেছে না। তো এবার যেটা সেটা হচ্ছে আমরা ডিসিতে দিয়ে দেখতে পারি। ডিসি এখন উপায় হচ্ছে আমাদের ডিসিতে দিয়ে দেখা। তো ডিসিতে দেওয়ার জন্য আমরা গ্রাউন্ড করব। তো গ্রাউন্ডের এটার মধ্যে দেখা যাচ্ছে আরএফ কেবল নাই, তো আমরা একটা যে কোনো একটা আরএফ কেবল লাগাই দেখতে পারি। আরএফ কেবল লাগালে হয় কি, ওই যে উপরে অনেকে রাং রজন দিয়ে বানায়, যে এটা বানাইতে হলো না, আরএফ কেবল দিয়ে আমরা গ্রাউন্ডটা দিয়ে দিতে পারি। তো এটা আমরা মাইনাস কে দিলাম, আর এখানে আমরা প্লাস কানেক্ট করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানে আমাদের ভিভেটের টিপি আছে। ওকে, আমরা টেস্ট পয়েন্ট ধরলাম, অটো শর্ট দেখাচ্ছে না, আছে অটো শর্ট, তার মানে অটো শর্টও নাই। পাওয়ার প্রেস করি, কত আসছে? 20, 27। আবার পড়ে গেছিল, আবার আবার ছেড়ে দেই, ছেড়ে দিলে পড়ে যাচ্ছে, আবার পাওয়ার প্রেস করি, আবার একই। হ্যাঁ, রিডিং উঠতেছে কিন্তু কম। তো এটা আমরা কোন কোন বুটিং এর অবস্থা বলতে পারি? লো বুটিং বলতে পারি। ওকে, তো এটার যে বুটিং অবস্থা আছে, আমরা যে 2 দিন ক্লাস করছি, এই ক্লাসের হিসাবে এটার বুটিং যা আছে, এটা পাওয়ার সেকশনকে ওকে বলতে পারি। পাওয়ার সেকশন ওকে হতে হলে কত হতে হয়? মিনিমাম 40-এর উপরে, আমরা বলছি 40-এর উপরে যদি যায় তাহলে আমরা ধারণা করি, আরো কিছু টেস্টিং আছে, ধারণা করে নেই কি পাওয়ার সেকশন ওকে আছে। কিন্তু এটা তো আমাদের এরকম যায়নি, 20, 27, 30 যাচ্ছে না, 30-এর নিচেই আছে। তো লো বুটিং। তো এই অবস্থায় আমাদের যেটা চেক করতে পারি, যেটা যে হিসাবে পড়ছি আমরা বুট সিকোয়েন্স বা আমরা পাওয়ার সেকশন যেভাবে কাজ করে, ওই হিসাবে আমাদের মনে হচ্ছে যে কিছু ভোল্টেজ তৈরি হচ্ছে, কিছু লোড যেহেতু নিচ্ছে তার মানে কি কিছু ভোল্টেজ তো তৈরি হওয়ার কথাই। যদি কোনো লোড না নিত তাহলে আমরা বুঝতাম যে কোনো লোড নিচ্ছে না, তার মানে ভিপিএইচ শর্ট হতে পারে। এই অবস্থায় আমরা চেক করে দেখতে পারি, কিন্তু এই অবস্থায় ভিপিএইচ শর্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ কারণ লোড নিচ্ছে। যদি লোড ভিপিএইচ শর্ট থাকতো তাহলে কোনো প্রকার এম্পিয়ার নিত না। অটো 2%, 3% থাকার পরে কোনো প্রকার এম্পিয়ার যখন না নেয় তখন আমরা বুঝতে পারি ভিপিএইচ শর্ট। কিন্তু এটার মধ্যে তো আমাদের নিচ্ছে, কিন্তু কম নিচ্ছে। তো এটা আমাদের চেকিং কি করতে পারি, যেভাবে একটা সাধারণ মোবাইলের চেকিং আমরা কুল টেস্ট দিয়ে শুরু করতে পারি, আশেপাশে শর্ট আছে কিনা, বাকলাইনগুলো শর্ট আছে কিনা। ওকে, এটা আমরা চেক করতে পারি। যে কোনো ফোন আসুক আমাদের কাছে, সবার আগে যেটা চেকিং হওয়া উচিত সেটা কি,
যে আমাদের ফোনটার মধ্যে কি লাইন শর্ট আছে কিনা, কেউ শর্ট আছে কিনা। যে কোনো ডেড ফোন আসলে কি করা উচিত, আগে শর্ট চেক, কুল টেস্ট যেটা বলি, এটা আপনার যে কোনো সমস্যায় আসুক আপনি একবার কুল টেস্ট করে নেন, ওকে, তারপরে হট টেস্টে আসে। তো এবার আমরা এটাকে, এটা টুকটাক কাজ করা দেখা যাচ্ছে, আর একটু ওই পাশে দেখার চেষ্টা করি আর কোনো কাজ করে কিনা। নেটওয়ার্ক সেকশনে কোনো কাজ করা নাই, শুধু পাওয়ার সেকশনে কাজ করা, পাওয়ার সেকশনে শিল্ড ওঠানো, শুধু পাওয়ার এসিতে এই পাশে কাজ করা। এই পাশে যদি দেখি ফ্রেশ, হ্যাঁ, এই পাশে কাজ করা নেই, কোনো কাজ করা আছে নেই। এখানে ওয়াইফাই আইসিতে এটা A10s, তো ওই যে বলছি না A10s এর একটা কমন ইস্যু আছে, এটা কমন ইস্যুতে পড়ে গেছিল হয়তো, এর জন্য ওয়াইফাই আইসির শিল্ড খোলা। তো এটা এখানে শুধু শিল্ড খোলা, আর কোনো আইসিতে কাজ করা হয়নি। তো এবার আমরা এটা করতে পারি যে এটার মধ্যে আমরা একটু কুল টেস্ট করব। কুল টেস্ট করার উদ্দেশ্য কেউ শর্ট আছে কিনা, শর্টগুলা চেকিং করে ফেলা। বিসমিল্লাহ, আমরা শুরু করি। আমরা কুল টেস্ট করলে সবার আগে বাক লাইনগুলাই চেক করব, ওকে। বাক লাইনগুলো যেহেতু কম থাকে, তো বাক লাইনগুলোকে আমরা আগে চেক করি। এসে 142, ওকে। একশো, এখানেও 44-এর মতো আসছে, ওকে। 353, এইখানেও আসে, শর্ট নাই, ওকে। তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আশেপাশে ক্যাপাসিটরগুলো একটু চেক করে নিই। তো এবার আমরা যেহেতু শর্ট পাইনি, তাহলে আমরা যেটা করতে পারি, এবার আমরা একটু হট টেস্ট করি, হ্যাঁ। কুল টেস্টে আমরা শর্ট পাইনি, তো এবার একটু হট টেস্ট করে দেখি ভোল্টেজগুলো কি হচ্ছে কিনা। তো এই অবস্থায় যদি আমরা চেক করতে চাই, তাহলে আমাদের ফোনকে চার্জে দিয়ে করতে হবে। আর যদি চার্জার পোর্ট খারাপ থাকে তাহলে কিভাবে করব, ব্যাটারি লাগায় পাওয়ার কি শর্ট করে। তো এটাকে আমরা চার্জে লাগাই আগে ট্রাই করি। এখন আমরা হট টেস্ট করব। তো মাল্টিমিটারকে আমাদের মোড চেঞ্জ করে নিতে হবে ডিসি মোডে, হ্যাঁ। তো আমরা ধারণা করছিলাম যে এগুলো আমাদের ভিপিএইচ হওয়ার কথা। তো আমরা যদি চেক করি এখানে ভিপিএইচ আসে কিনা দেখি, এসছে ভিপিএইচ, ওকে। তাহলে ওকে, তো এবার আমরা চেক করি এই সিআরভিতে নচ পয়েন্টের পাশে যেটা থাকে এটা সাধারণত ভিপিএ থাকে। কি থাকে, ভিপিএ মনে আছে কোন ভোল্টেজ, কিসের জন্য। তো এই কয়েল ফাটা দেখা যেতেছে, কিন্তু এই ভিপিএ ভোল্টেজ মূলত 4Gর জন্য। তো এখানে আমরা এখন ভোল্টেজ পাবো না। এটা আপনি সাধারণ সিআরবি এই নচ পয়েন্টের পাশে যে কয়েল থাকবে এটা ভিপিএই থাকবে। তো এটার মধ্যে আমাদের ভোল্টেজ পাবো না এখন, আছে এটার মধ্যে ভোল্টেজ ভালো থাকলেও পাবো না, এখন তো নষ্ট অবস্থায় আছে, এটাই আছে। তো 0.8 আছে, এখানে আছে 0.8, এখানে আছে, ওকে, এখানে আছে। তার মানে আমাদের যে 5টা কয়েল থাকবে 6357-তে, 5টা কয়েলের মধ্যে 4টায় যে ভোল্টেজ আসার কথা 4টায় ভোল্টেজ আসতেছে। ভোল্টেজ আসতেছে, কিন্তু একটা লক্ষণীয় বিষয়ে আমরা আবার চেক করি। ভোল্টেজ ভ্যারিয়েশন হচ্ছে। কি হচ্ছে ভোল্টেজ, মানে মাঝে মাঝে ভোল্টেজ পড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সবগুলো ভোল্টেজই 800 আছে, আবার কমে 400, 500, 700 হয়ে যাচ্ছে। এই যে 600 হয়ে গেছিল, আবার 400 হয়ে গেছিল। তার মানে ভোল্টেজ তৈরি হচ্ছে ঠিক আছে, কিন্তু ভোল্টেজে কি হচ্ছে, একটা ভ্যারিয়েশন। এইটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করছিলাম, মনে আছে কিনা, যে ভোল্টেজ যদি ভ্যারিয়েশন হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে। তো ভোল্টেজ ভেরিয়েশন হয় কয়েকটা ধাপে। একটা হচ্ছে যদি আমাদের
সিপিইউ ট্রিগার না পায়, সিপিইউ যদি ড্রাই থাকে তখন ভোল্টেজ ভেরিয়েশন হয়, বারবার আমাদের পাওয়ার রিসেট হতে থাকে, রিসেট হওয়ার মাধ্যমে বারবার এই ভোল্টেজগুলো আসে যায়, এটার কারণে হয়। ওকে, বা পাওয়ার বুট সিকোয়েন্স ফুলফিল হইতেছে না, তখন এই ধরনের ঘটনা ঘটে। ওকে, তো পাওয়ার এসির হয়তো বুট সিকোয়েন্স ফুলফিল হইতেছে না, আর নইলে যদি সব ঠিক থাকে তাহলে কি সিপিইউ সমস্যা হয়ে যায়। তো ওই সমস্যার জন্য এরকম কোনো সমস্যা যদি সামনে থাকে তখনই আমাদের দেখা যায় যে এটা কি হয়, আমাদের এরকম ধরনের সমস্যা দেখা যায় যে ভোল্টেজ আসতেছে চলে যাচ্ছে, আসতেছে চলে যায়, স্টেবল না, আনস্টেবল। ওকে, তো আনস্টেবল থাকার কারণ কি এটার মধ্যে আমরা একটু চেক করি। তো এই অবস্থায় আমরা এটা কি করব, এই অবস্থায় আমাদের চেক করা দরকার সিপিইউতে ট্রিগার যাওয়া গেছে, মানে সিপিইউতে কাজ করার পূর্বে আমাদের জানা দরকার যে আমাদের রিসেট বি হচ্ছে কিনা। ওকে, কি হচ্ছে কিনা, রিসেট বি হচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার, যে রিসেট বি আমাদের তৈরি হচ্ছে কিনা। এবং আমাদের যে এটার জন্য আমাদের সিআরবিতে যে আরো কিছু ভোল্টেজ আছে, পাওয়ার এসি ছাড়াও কিছু ভোল্টেজ যে বানাচ্ছে, যেগুলো আমাদের বুট সিকোয়েন্সের জন্য প্রয়োজন, ওই ভোল্টেজগুলোও কি আমাদের বানাচ্ছে কিনা। ওকে, এগুলো আমাদের দেখা জরুরি। তো সর্বপ্রথম আমাদের যেটা জরুরি যে আমরা চেক করতে পারি যে আমাদের এটার রিসেট বি আমাদের আছে কিনা, এটা আমরা একটু চেক করে ফেলতে পারি রিসেট বি আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের A10S, হ্যাঁ, A105। তো স্কিমেটিকে আছে এখানে হচ্ছে SM107F আরেকটা 107M, দুইটা স্কিমেটিক, আর নিচে দেওয়া কি সার্ভিস ম্যানুয়াল। তার মানে কি নাই এটার মধ্যে, লেআউট নাই, কি নাই, লেআউট নাই। তার মানে শুধু স্কিমেটিক দিয়ে দিছে, লেআউট দেয়নি, বুঝে গেছে। তো শুধু স্কিমেটিক, আর আমাদের এফ সিরিজ, তো আমরা এফ সিরিজ অন করতে পারি। তো এখন এটার মধ্যে শুধু স্কিমেটিক অথচ লেআউট নাই। তো আপনার লেআউট নেই, আমি কাজ করবো কিভাবে, বুঝবো কিভাবে, যদি একটা কম্পোনেন্টের এখান থেকে একটা ভিএসএম এর ভোল্টেজটা চেক করবো, এখন এটা কোন কম্পোনেন্ট, এটা কিভাবে বুঝবো, লেআউট ছাড়া মুশকিল হয়ে গেল না। তো এই ব্যাপারে আমরা যেভাবে কাজ করতে পারি, এটা ভালোভাবে আপনি যদি খেয়াল করেন, বুঝে নেন, তাহলে আপনি এই ধরনের সমস্যায় আসলে সমাধান করতে পারবেন স্কিমেটিক নলেজ থাকলে। ওকে, তো আমরা খুলছি, এখানে পাইছি শুধু স্কিমেটিক, আমাদের এখানে নাই কি লেআউট। তো লেআউটের না থাকার কারণে আমরা করবো কি, এর বদলে বিট ম্যাপটা অন করবো। বিট ম্যাপ অন করে দেখেন কি করবে, কিভাবে হয়। তো এখন আমরা এটাই করবো কি, কম্বাইন করব, কি করব, কম্বাইনটা দেখেন আপনি। আচ্ছা, এটা তো কম্বাইন করলাম, এখানে একটা চলে আসছে, আবার এটার মধ্যে যাব বিট ম্যাপে, আবার এটার মধ্যে কম্বাইনে ক্লিক করব। তো এখন দুইটা পাশাপাশি চলে আসছে। ওকে, ফুল পেজও চলে আসছে আর পাশাপাশি চলে আসছে। কি হবে এখানে, এখানে হবে যদি আমরা এখানে কোনো কম্পোনেন্ট যদি এখানে সার্চ করি, এটা কি লাইনের, এখানে চলে আসবে, চলে আসছে L703। আবার যদি আমরা এইখানে সার্চ করি, যে এইখানে আমরা একটা কম্পোনেন্ট, এটা 706 C706 কপি করলাম, পাওয়া গেছে C706 60। তার মানে আপনি এইটা দিয়েও কাজ চালাতে পারবেন, বাকিটা আপনার বোঝা কতটুকু বুঝতে পারতেছেন এর উপরে নির্ভর করবে, আপনি কত গবেষণা করতে পারছেন। ওকে, তো আমরা এটা দিয়ে কাজ করবো এটার মধ্যে। ওকে, তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা খুঁজবো কি, রিসেট বি। রিসেট বি খুঁজে দেখবো যে রিসেট বিতে আমাদের ভোল্টেজ হচ্ছে কিনা। তো এই জন্য আমরা এখানে লিখতে পারি রিসেট, রিসেট। চলে আসে রিসেট বি, হলো রিসেট বি। তো একটা টিপি দেওয়া আছে, টিপিটা আছে কিনা দেখি, টিপি থাকলে আমাদের জন্য সুবিধা হবে। টিপি 902, কোনো চিহ্ন দেখাচ্ছে না, তার মানে এটা জাস্ট উপরে দিয়ে রাখছে, ভিতরে নাই। তো এটারে আমরা দেখি কোনো কম্পোনেন্ট আছে কিনা। তো দেখেন এখানে দেখাচ্ছে, আমরা দেখি এ হচ্ছে আমাদের রিসেট বি লাইন, দেখা যাচ্ছে রিসেট বি। তো এটা উপরে কোনো কম্পোনেন্ট নাই, নিচে আছে কিনা দেখি, এখানে কোনো কম্পোনেন্ট দেয়নি, ডিরেক্ট সিপিইউতে, মানে মাঝখানে কোনো কম্পোনেন্ট নাই। তার মানে আমাদের চেক করা একটু ঝামেলা হয়ে গেল না। এখন আমরা রিসেট বি চেক করতে চাইলে আমাদেরকে
পাওয়ার খুলে তারপরে আমাদেরকে এখান থেকে জাম্পার করে করতে হবে। তো আরেকটা উপায় দেখতে পারি, সেটা কি আমরা যে রিসেট বির আগের ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা এটুকু চেক করতে হবে। যদি রিসেট বির আগের ভোল্টেজ তৈরি হয়ে যায় তাহলে ধারণা করাই যায় রিসেট বিও কি তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা রিসেট বির আগের যে ভোল্টেজ, এই ভোল্টেজ কোন ভোল্টেজ এটা এখন কিভাবে বুঝবো? এই জন্য আমরা এখন একটু সাহায্য নিব হচ্ছে আমাদের আজকে সকালে যেটা নিয়ে আমরা পড়লাম, কি নিয়ে পড়লাম? ডেটা শিট। তো আমরা একটু ডেটা শিটের সাহায্য নিব এখন। তো এটা দিয়ে আপনারা ভিডিওতে অনেক কিছু বোঝার কিছু আছে, আপনারা এই নলেজ কাজে লাগিয়ে অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন ভালো করে বুঝলে ইনশাল্লাহ। তো আমরা যাব পাওয়ার ম্যানেজমেন্টে। তো এইখানে এটা হচ্ছে 6357, যেহেতু তো 6357-তে যাই। তো 6357-তে গিয়ে আমরা বের করব হচ্ছে আমাদের পাওয়ার সিকোয়েন্স। তো পাওয়ার সিকোয়েন্স বের করে আমরা এই যে পাওয়ার সিকোয়েন্স, তো যেহেতু আমাদের বাক ভোল্টেজগুলো কি তৈরি হচ্ছে, সো আমরা সবার শেষ একটা দেখতে চাচ্ছিলাম রিসেট বি, কিন্তু রিসেট বি কোনো টিপি না থাকায় রিসেট বি চেক করতে পারছি না। তো এর আগের আমরা চেক করি এক্সট্রা পিএমআইসি EN1, এটা অনেক মোবাইলে দেয় অনেক মোবাইলে দেয় না, এটা আগে চেক করি, না হলে এটা চেক করব, এভাবে আমরা চেক করব। তো এটা কপি করে নিলাম এখান থেকে, কপি করে এই স্কিমেটিকে আমি পেস্ট করে দিই। এক্সট্রা পিএমআইসি EN1 ব্যবহারই করে নেই, M5 নাম্বার ক্রস করে রাখছে, তার মানে এখানেও চেকিং নাই। তাহলে এর আগেরটা দেখি। তো VUSB VAUD 2.8 অডিওর জন্য 2.8 ভোল্টেজ আসতেছে, এটাই আমরা এখানে পেস্ট করে দিই। তো পাওয়া গেছে এটা আছে, এটা হচ্ছে এই ক্যাপাসিটার C1001। তো এই 1001 ক্যাপাসিটার কই পাবো? তো এটার জন্য আমরা এটা এখানে দেওয়া দরকার ছিল, তো আমরা এখান থেকে নিয়ে আসি, এটা এদিক থেকে কপি করে এটার মধ্যে পেস্ট করি। এটার এখানে নাই, অন্য কোথাও আছে কিনা? এইখানে আছে ক্যাপাসিটি, এই যে 1001। তো এই 1001 এখন আমাদের বিটম্যাপে কোথায় আছে দেখি, এটা কপি করলেই এখানে বের হয়ে যাবে। পাওয়া গেছে C1001। তো এটা আমরা টিপ দিয়ে রাখি। এখন কোথায় আছে? এটা কোথায় আছে? পাওয়ারের পাশে। ওকে, তো এবার আমরা পাওয়ারের পাশে ওপর থেকে 3 নাম্বারটা, হ্যাঁ, তো এটাই আমরা চেক করি। এই যে দেখা গেছে 1 2 3। তো এইখানে আমরা চেক করব। হ্যাঁ, ভোল্টেজ আসতেছে, কিন্তু এখানেও একটা সমস্যা আমরা দেখতে পাইছি, ভোল্টেজ কমে গেছিল না, এই যে কমে গেছে। তার মানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করতেছে, আসতেছে আবার পড়ে যাচ্ছে, যেভাবে বাক ভোল্টেজগুলো দেখছি আমরা স্টেবল না। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ভোল্টেজগুলো স্টেবল থাকতে হবে, যে ভোল্টেজ স্টেবল থাকতে হবে। তো এটা আমরা ভোল্টেজ স্টেবল পাচ্ছি না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন কি করা যায়? তো যেটা বললাম, আমরা যদি এরকম আনস্টেবল অবস্থা থাকে তাহলে আমাদের হয় কি সিপিইউ সমস্যা, আমরা সিপিইউকে ধরে নিই। কিন্তু 6357 যদি আপনার সামনে আসে তাহলে আপনি সরাসরি সিপিইউতে যান না। কেন? কারণ 6357 সিআরভিতে কিছু বাইরে এক্সট্রা কিছু বাক, কিছু এলডিও থাকে, যেগুলো আমরা পড়ছি কালকে পরশুদিন। এক্সট্রা কিছু এলডিও থাকে, এক্সট্রা কিছু বাকও থাকে। তো এই লাইনগুলোকে একবার চেক করা জরুরি। এই লাইনগুলো যদি আমাদের মিসিং হয় তাহলে ওই ধরনের সমস্যা হতে পারে। ওকে, তো এর জন্য আমাদের জরুরি যে এর মধ্যে এক্সট্রা বাক রিকোয়ারমেন্ট হিসাবে বিভিন্ন হতে পারে। কিছু মোবাইলের মধ্যে এক্সট্রা বাক 2টা 3টা থাকে, কিছু মোবাইলের মধ্যে 1টা 2টা থাকে। ওকে, তো আমরা কিন্তু থাকেই 6357 কি থাকেই এক্সট্রা বাক এলডিও লাইন থাকেই। যেমন আমরা 9C নিয়ে পড়ছিলাম যখন, তখন কি কোনটা পড়ছি? 9C তে পাইছি আমরা 3টা বাক পাইছি, 2টা এলডিও পাইছিলাম, মনে আছে? 3টা বাক ভোল্টেজ পেয়েছিলাম। তো আমরা এটার মধ্যে আমাদের এই লাইনটা চেক করা জরুরি যে আমাদের এই এক্সট্রা যে বাক, কারণ 6357-তে আপনি এমন ফল্ট টেকনিশিয়ানদের কাছে প্রচুর আসে যে সে এটা না জানার কারণে শুধু পাওয়ার এসি রিলেটেডই কাজ করছে, অথচ সমস্যা ছিল কোনো বাক এক্সট্রা বাকের সমস্যা ছিল, কিন্তু সে পাওয়ার রিলেটেড কাজ করছে, পাওয়ারের শর্ট চেক করছে, পাওয়ার চেঞ্জ করে দিছে, তারপরেও হয়নি, বা সিপিইউ রিবল করে দিছে, কিন্তু তার ধারণা এনে যে এর মধ্যে এক্সট্রা বাক থাকে। তো এর জন্য আপনার এটা অন্য ফোন হলে 6358 হলে এই প্যারা নাই, 6357-তে এই প্যারা আছে। এর জন্য আপনার অবশ্যই মনে রাখতে হবে
যখনই 6357 আপনি এরকম কেস পাবেন 100% চেক করার জন্য, শিওর হওয়ার জন্য সিপিইউ সমস্যা কিনা আপনি অবশ্যই সব ভোল্টেজগুলো, যত ভোল্টেজগুলো আছে এক্সট্রা ভোল্টেজগুলোও চেক করতে হবে। এটা শুধু 6357 জন্য রিকোয়ারমেন্ট। যদি 58 হয়ে যেত তাহলে এটার জন্য আমাদের যদি রিসেট বি বা এই 2.8 যদি পেয়ে যেতাম তাহলে আমরা সিপিইউতে চলে যেতাম। ওকে, তো এর জন্য এখন আমরা কি করবো, এটাকে আমাদের এক্সট্রা বাগ কি আছে এটা দেখব। তো এখন এক্সট্রা বাগের জন্য আমরা কি করা যেতে পারে, আমরা এখানে লিখবো ইএক্সটি। হ্যাঁ, ইএক্সটি লিখবো, জাস্ট ইএক্সটি লিখলে আমাদের এক্সট্রা বাগ চলে আসবে। ইএক্সটি দিয়ে ডট দিব। হ্যাঁ, ইএক্সটি দিয়ে ডট দিলেই আমাদের এটা চলে আসবে। চলে আসে, একবারে ডিরেক্ট চলে আসে। তো এক্সট্রা বাগ ফর VS2, এমন কোনো এমটিকে নাই 6357 যেটার মধ্যে S2 আলাদা না বানানো হয়েছে। আমরা যত বোর্ড দেখছি S2 কি আলাদা বানানো হয়েছে, তো S2 অবশ্যই আলাদা আলাদা থাকবে, কারণ এটার বানানোর কথা হচ্ছে পাওয়ার আইসি, কিন্তু পাওয়ার আইসি এটা বানাতে পারছে না, তাই বাইরের থেকে এটা আইসি এক্সট্রা লাগিয়ে এই ভোল্টেজ পাওয়ার আইসি নিচ্ছে। কেন নিচ্ছে মনে আছে? কি ভোল্টেজ বানানোর জন্য? কোন এলডিও, কি টাইপ এলডিও বানাতে? লোয়ার এলডিও। কি টাইপ? কারণ এটার ভোল্টেজ আউটপুট 1.3 থেকে 1.4, তার মানে এটা কোন এলডিও বানাবে? বানালে লোয়ার এলডিও। তো আমাদের পাওয়ার আইসি যে লোয়ার এলডিও বানাবে, এইটা বানাবে কার সাহায্যে? VS2 সাহায্যে। তো VS2 যতক্ষণ আমাদের পাওয়ার না পাবে ততক্ষণ আমাদের লোয়ার এলডিও বানাতে পারবে না। ওকে, তো আমাদের এটা দেখা জরুরি যে এটা কোথায় আছে, কয়েল কোথায় আছে এবং এটা ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। এটা যেহেতু বাক লাইন তাই এটা ইনপুট আমাদের ভিভ্যাট, এখানে ইনেবল আছে আমাদের S1। আচ্ছা, এবং আমরা আউটপুট আছে এইখানে, আমরা এখানে চেক করতে পারবো। তো এই ক্যাপাসিটরটা আমরা চেক করতে পারবো। ক্যাপাসিটরটা দেখি কোথায় আছে, বা এই কয়েলটা দেখি L1401। L1401 এটা হচ্ছে আমাদের এই যে পাওয়ারের পাশে যে কয়েলটা দেখছি আমরা, এইটাই, এটা তার মানে এইটা। ওকে, এই পাশেই রাখছে। তো এটার মধ্যে আমরা চেক করি, ভোল্টেজ আসবে কত ভোল্টেজ? ভোল্টেজ দিয়ে দিছে 1.4। ওকে, তো আমরা দেখি এখানে ভোল্টেজ আমরা পাই কিনা। পাওয়া গেছে, তার মানে এই ভোল্টেজ ঠিক আছে। তো এক্সট্রা বাগ আমাদের এটা ঠিক আছে। তো আরো কিছু লাইন আছে, এগুলো একটু দেখি এক্সট্রা বাগ, আর কোনো এক্সট্রা বাগ আছে কিনা। ও এক্সট্রা বাগ মনে হইতেছে আর দেয়নি, নেক্সট ডে আর কোথাও দিছে কিনা। বারবার এক জায়গায় আসতেছে, মানে এর মধ্যে এক্সট্রা বাগ শুধু একটাই ব্যবহার করছে, আর কোনো এক্সট্রা বাগ নাই। তো এখানে আরেকটা আছে যেটা এক্সট্রা এলডিও, এটাও সব মোবাইলে কম্পালসারি থাকে, এটা হচ্ছে এলডিও ফর VA12। তো VA12টা আমরা চেক করতে পারি VA12টা আছে কিনা। তো VA12 এর আউটপুটে ক্যাপাসিটর যেটা আছে এটা চেক করি, এটা দেখি C1448, ও সরি 88। তো 88টা কোথায় আছে দেখি, এই যে পাওয়া গেছে। তো এই যে কয়েল ছিল, এই কয়েলের উপরেই আইসি লাগানো আছে, এই আইসির এখানে এই ভোল্টেজ পাওয়ার কথা। কত ভোল্টেজ আসবে? VA12 মানে 1.2 ভোল্টেজ। ওকে, এখানে 1.2 দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে দেখি, এই যে এখানে এটা হচ্ছে আমাদের কয়েল, এর উপরে এটা আমাদের এক্সট্রা এলডিও যেটা, আর এখানে আমরা ভোল্টেজ পাবো। ওকে, তো এখানে আমরা চেক করি। ভোল্টেজ আসতেছে অনেক কম আসতেছে, (0.1) এরকম ভোল্টেজ আসতেছে। আসার কথা কত? 1.2, কিন্তু আসতেছে কি 0.1। তার মানে এইটাই হতে পারে যে আমাদের এটার মধ্যে ঝামেলা আছে। ওকে, কারণ আসার কথা 1.2 কিন্তু আসতেছে শুধু 0.2 মাত্র আসছে। তো এটারে আমরা আরেকটু কনফিগার দেখি এটা কি আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা এলডিও ফর VA12, একটা এলডিও, যে এলডিওর ইনপুট হচ্ছে ভিভ্যাট। আমরা দেখতে পারি আগে ভিভ্যাটটা আসতেছে কিনা। আরেকটা ইন হচ্ছে কি আমাদের S2,
এই S2 ভোল্টেজও আসতেছে কিনা এগুলো আমরা দেখতে পারি, ইন হচ্ছে কিনা। যদি ইন সব ঠিক থাকে তারপরেও না আউটপুট না হয়, তার মানে আইসি খারাপ বুঝতে পারি। ওকে, তো আমরা প্রথমে যেটা দেখা সেটা হচ্ছে আমাদের ভিভের আসতেছে কিনা। তো ভিভের আসতেছে 1401 নাম্বার। এটা কোথায় আছে কম্পোনেন্টটা? ওই ওপরেই আছে, পাশেই। হ্যাঁ, আসতেছে, তার মানে ইন ভোল্টেজ ঠিক আছে। যখন আমরা ইন ভোল্টেজ ঠিক পাই তখন এটার মধ্যে আরেকটা ভোল্টেজ আছে, এটাও একটু দেখি সেটা কি আছে। ইনেবল ভিইন আছে VS2। তো এটা আমরা দেখি কোথায় আছে, এই যে ক্যাপাসিটর। তো এটা তো তৈরি হচ্ছে, আমরা দেখছি অলরেডি। তো আবার একটু দেখি এখানে ক্যাপাসিটর আছে কিনা। তার মানে এইখানে, হ্যাঁ, এই ক্যাপাসিটর। ওকে, এখানে ওকে। তো যদি সব ওকে থাকে তার মানে আউটপুট দিচ্ছে না, তার মানে কি সমস্যা হতে পারে? আমাদের এইটা সমস্যা হতে পারে। তো এই ভোল্টেজের জন্য কি ডেড হতে পারে কিনা এটা বোঝার জন্য আমরা করতে পারি কি, এটারে আমরা এখানে ভোল্টেজ আছে আমাদের VA12 না, তো VA12 আমরা এক্সট্রা দিয়ে দেখতে পারি। ওকে, এক্সট্রা দিয়ে দেখতে পারি এখানে আমাদের এটার আউটপুট যে আছে, যে ক্যাপাসিটর, ওই ক্যাপাসিটরের মধ্যে আমরা দিয়ে দেখতে পারি বাইরে থেকে যে এটাই কি সমস্যা কিনা, এটার কারণে কি ডেড কিনা। তাহলে আমরা এটার মধ্যে ফোকাস দিব। আর যদি এটার কারণে না হয় তাহলে এটার মধ্যে ফোকাস না দিয়ে সামনে আগে বাড়বো। ওকে, তো আমরা একটু দিয়ে দেখি এটার মধ্যে ভোল্টেজ দিয়ে যে এটার মধ্যে কাজ করতেছে কিনা। তো আমরা এই জন্য একটা এখানে লাইন জাম্পার করে তারপরে দেখি আমাদের এখানে। শুধু আমাদের এটা কি দিছি, আমরা শুধু 1.2 এক্সট্রা দিছি। দেখি ফুল চালু হয় কিনা, না রিস্টার্ট করে আবার। কিন্তু ভোল্টেজ বাড়ালে এম্পিয়ার বেশি চলে। চলে গেছে। তার মানে আমাদের সমস্যা কি এটাই, V12 লাইনে সমস্যা। অথবা এটা আমাদের পাওয়ার সিকোয়েন্সে কোনো লাইনই দেওয়া নেই, বাক ভোল্টেজ সবই হচ্ছিল, তারপরে আমাদের ফোন অন হচ্ছিল না। তো এমডিক এর ক্ষেত্রে বিশেষ করে 6357 ক্ষেত্রে আমাদের এই এক্সট্রা এই লাইনগুলো অবশ্যই কি চেক করা জরুরি, নইলে আমাদের কাছে ডেড ফোন, ম্যাক্সিমাম ডেড ফোন 6357 যদি হয় রিপেয়ার হবে না। এটা তো পাশাপাশি দেওয়া আছে, কিছুতে ওই পাশে থাকে, কিছুতে ঝামেলা করে। তো এখন আমাদের যেটা করণীয়, এটা তো আমরা ডিসি দিয়ে দিছি, এখন আমাদেরকে মাদারবোর্ডে খুঁজতে হবে যে 1.2 ভোল্টেজ আছে কিনা। 1.2 ভোল্টেজ আছে এরকম দিয়ে একটা লাইন নাম মনে আছে? যদি লাইন থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে তাহলে কি করতে হবে? তাহলে 1.8 ভোল্টেজ তো অ্যাভেলেবেল, সেখান থেকে আমরা ডিভাইড করে বানাবো। কিন্তু যদি 1.2 থাকে তাহলে তো আর দরকার নেই। 1.2 ভোল্টেজ কোথায় আছে মনে নাই? এমটিকে পাওয়ার প্রেস না করলে কি ভোল্টেজ তৈরি হয়? ভোল্টেজ VREF পাওয়া গেছে। তো আমরা এই ক্যাপাসিটরের মধ্যে আমরা খুঁজতে পারবো যে এখানে কি ভোল্টেজ হচ্ছে কিনা। পাওয়ার এসির পাশে আছে একেবারে, এই যে ক্যাপাসিটর আছে। তো আমরা যেভাবে পড়ছি ব্যাটারি লাগালেই তৈরি হয়ে যাওয়ার কথা। তো দেখি এটা তৈরি হচ্ছে কিনা। পাওয়া গেছে। তার মানে এই ভোল্টেজ আমরা এখানে দিতে পারবো, জাস্ট এইখান থেকে এইখানে দিয়ে দিলেই হবে। ওতে কি এত মূল্য ঘুরতে হবে না, তো এইখানে দিলেই হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তার মানে আমাদের এটা সমস্যা ছিল কি VA12। তো আমাদের এটা পাওয়ার এর সঙ্গে, পাওয়ার সিকোয়েন্সের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারপরে ফোনের কি পাওয়ার আসতেছিল না। তো 6357 এর জন্য রিপেয়ার করার জন্য আমাদের অবশ্যই এক্সট্রা এই বা এলডিও সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নইলে সিম্পল সিলি সমস্যার জন্য ফোন হবে না। এটা তো পিএমও চেঞ্জ করছে, যে করছে সিপিইউতে হাত দেয়নি, পিএম চেঞ্জ করছে, রিভলভ করছে, বোঝা যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে হয়তো সমস্যা ছিল হয়তো পিএমই, কিন্তু করতে গিয়ে হয়তো এটা ফাড়ায় টাড়ায় ফেলছে। তো এই সাধারণ একটা সমস্যার জন্য ফোন ছিল কি ডেড। তো পুরোপুরি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা চালু হয়ে গেছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম যে
6357 যদি হয় এক্সট্রা এগুলা চেক করতে হবে আমাদের, 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা আমরা এটা জানলাম যে VA12 লাইন বাইপাস পসিবল। এই হচ্ছে আমাদের এই ডেড ফোনগুলা রিপেয়ার করার স্টেপগুলো হচ্ছে এই, আমরা প্রথমে কুল টেস্ট করলাম, তারপরে কি করলাম, হট টেস্ট করলাম। কিন্তু হট টেস্ট করে আমরা ক্ষান্ত হলাম না, আমরা তো ভোল্টেজ পেয়ে গেছিলাম, কিন্তু ভোল্টেজ মধ্যে কি ছিল, আনস্টেবল ছিল, আসতেছিল যাচ্ছিল, আসতেছিল যাচ্ছিল। তো ওইটা দেখে আমাদের ধারণা হয়েছে যে এটা কোথাও কোনো সমস্যা আছে। এই ধরনের সমস্যা বলছি 2 ধরনের হতে পারে, যে পাওয়ার এসে কোনো ভোল্টেজ তৈরিতে মিসিং হয়, কখনো শর্টিং কেসও বের হয়, আর নইলে সিপিইউ সব যদি ওকে থাকে তাহলে কি থাকে, সিপিইউ ড্রাই। তো সব যদি আমরা ওকে পেতাম সিপিইউ কে ধরতাম, কিন্তু আমরা এর পূর্বেই চেক করে পাইছি একটা ভোল্টেজ তৈরি হচ্ছে না। তবে এটা যদি 6358 হতো তাহলে আমরা সিপিইউতেই যেতাম, কারণ 6358-তে শেষের ভোল্টেজ তৈরি হয়ে যাওয়া মানে পূর্বে সব ভোল্টেজ তৈরি হয়ে যাবে, কিন্তু 6357-তে এরকম না। 6357-তে আমাদের এই এলডিও গুলা চেক করতে হয়। তো বুঝতে পারছেন আশা করি। তো 6357 আপনার টেবিলে যে ফোন সবচেয়ে বেশি আসবে সেটা কোন আইসি, 6357। আপনি 10টা ফোন যদি এম থেকে রিপেয়ার করেন, এর মধ্যে 7 থেকে 8টা ফোন পাবেন 6358। তো আপনার অবশ্যই এই ব্যাপারে ভালো করে জানতে হবে, 6357 ব্যাপারে আপনার ভালো করে বুঝে নিতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ব্যাচ, আমাদের নভেম্বরের ব্যাচ 20 তারিখের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। তো যারা আপনারা ভর্তি হতে চান তারা আপনাদের সিট বুকিং করে ফেলতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।